হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফেনল। আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি অ্যালকোহল, তো আজকে স্টার্ট করছি ফেনল। বেশ, তো সব থেকে প্রথমেই আমরা দেখব যে এই ফেনল এর স্ট্রাকচার কি, এর নামটা কেন ফেনল হয়েছে, সেই ব্যাপারগুলো। তো ফেনলের যে গঠন সেটা থেকে এরকম। এই যে ফিনাইল রিংটা, এই ফিনাইল রিংটার সাথে আমার OH যোগ করা থাকে। ফিনাইলের সংকেত কি C6H5, তার সাথে OH যুক্ত হয়েছে, তার মানে এটার গঠনটা হলো আমার C6H5OH। তাহলে এখানে দেখো দুটোর কম্বিনেশন তৈরি করা হয়েছে। প্রথমত যে ফিনাইল রিংটা রয়েছে তার সাথে OH মানে অ্যালকোহলের অল যদি আমরা যুক্ত করি, তাহলে দেখো এই PHEN আর অ্যালকোহলের অল, এই দুটো মিলে আমরা বলতেই পারি যে এর নাম হবে ফেনল। বেশ, তো এই ফেনলের রিলেটেড বেশ কিছু যৌগ, এদের স্ট্রাকচারগুলো আমরা একবার দেখে নেব। যেমন এই যে OH যুক্ত করা হলো অর্থাৎ ফেনলটা, এর সাথে অর্থ পজিশনে যদি আমার মিথাইল গ্রুপ যুক্ত করা থাকে তাহলে সেটার নাম হচ্ছে ক্রেসল, এবং অর্থ পজিশনে মিথাইলটা রয়েছে বলে এটাকে আমরা বলবো অর্থ ক্রেসল। ঠিক একই রকমভাবে যদি আমি মেটা পজিশনে এই CH3টাকে যোগ করি তাহলে এটাকে আমি কি বলতে পারি, মেটা ক্রেসল। আর যদি আমি প্যারা পজিশনে CH3টাকে যোগ করি তাহলে এটাকে আমি বলতে পারি প্যারা ক্রেসল। বেশ, এই হলো ব্যাপার। যদি আমার দুটো OH থাকে, অর্থাৎ ধরো এই অর্থ পজিশনে আরেকটা OH যুক্ত করা থাকে, তখন এর নাম হবে ক্যাটিকল। বেশ, যদি আমার দুটো OH একে অপরের সাথে মেটা পজিশনে যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো রেসোর্সিনল। আর যদি এই দুটো OH আমাদের প্যারা পজিশনে পরস্পর যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো উইনল। তাহলে দেখো, আমরা বেশ কিছু স্ট্রাকচার আমরা পেলাম ফেনল রিলেটেড। আরেকটা জিনিস আমরা এখানে খেয়াল রাখবো, সেটা হচ্ছে ফেনলের 5% জলীয় দ্রবণকে বলা হয়ে থাকে কার্বলিক অ্যাসিড। তাহলে এটা আমরা লিখব যে ফেনলের 5% জলীয় দ্রবণকে কি বলা হয়, কার্বলিক অ্যাসিড বলা হয়। যে কার্বলিক অ্যাসিড আমরা বাড়িতে সাপ তাড়ানোর জন্য ব্যবহার করি, ঠিক আছে, সেটা হচ্ছে আর কিছুই নয়, ফেনলের 5% জলীয় দ্রবণ। তাহলে এই আমাদের প্রিলিমিনারি জিনিসগুলো গেল। আমরা এখান থেকে দেখতে পেলাম যে ফেনলের স্ট্রাকচার, ফেনল নামকরণটা কেন আমাদের হয়েছে, এবং আমরা বেশ কিছু গঠন আমরা দেখলাম, অর্থক্রেসল, মেটাক্রেসল, প্যারাক্রেসলের গঠন দেখলাম, এবং পাশাপাশি আমরা দেখলাম ক্যাটিকল, রেসোর্সিনল এবং কুইনল এর গঠন। এবার আমরা নেক্সট যেটা হেডিং করব সেটা হচ্ছে প্রিপারেশন অফ ফেনল। তাহলে মেন পোর্শনে আমরা এবার ঢুকছি যে ফেনল প্রস্তুত করা হয় কি করে। প্রিপারেশন অফ ফেনল, প্রথমে আমরা ফেনলের প্রস্তুতি দেখব, ঠিক যেমনভাবে আমরা অ্যালকোহলটা পড়েছি। তারপর আমরা ফেনলের ফিজিক্যাল প্রপার্টিসগুলো দেখব বা ভৌত ধর্মগুলো দেখব। তারপর আমরা ফেনলের যে সমস্ত রাসায়নিক ধর্ম রয়েছে বা কেমিক্যাল প্রপার্টিসগুলো রয়েছে সেগুলো দেখব। তাহলে ফেনলটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। বেশ, তো ফেনল কী কী থেকে তৈরি করা যায় দেখো। সব থেকে প্রথমেই 1 নাম্বার যে মেথডটা আমরা লিখব সেটা হচ্ছে ফ্রম হ্যালো অ্যারিন, অর্থাৎ হ্যালো অ্যারিন থেকে আমরা ফেনল প্রিপেয়ার করব বা প্রস্তুত করব। বেশ, তাহলে হ্যালো অ্যারিনের একটা যদি আমরা সংকেত লিখি বা গঠন যদি আমরা লিখি, এটা হচ্ছে আমাদের হ্যালো অ্যারিন। এটার নাম কি, এর নাম তো আমরা প্রত্যেকেই জানি, এর নাম হচ্ছে ক্লোরোবেনজিন। তাহলে ক্লোরোবেনজিন থেকে আমরা অ্যাকচুয়ালি কি বানাবো, ক্লোরোবেনজিন থেকে ফেনল বানাবো। তো এর আগে যে চ্যাপ্টারটা আমরা পড়েছি
হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন, সেখানে দেখবে আমরা ক্লোরোবেঞ্জিন থেকে ফেনল প্রস্তুতি পড়েছিলাম। যে জেনারেলি ক্লোরোবেঞ্জিন থেকে ফেনল বানানো যায় না, তার কারণটা হচ্ছে ক্লোরোবেঞ্জিন বা যে কোনো অ্যারোমেটিক আমাদের যৌগ যারা রয়েছে তারা সচরাচর নিউক্লিওফিলিক বিক্রিয়া বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিতে চায় না, কিন্তু এক্সট্রিম কন্ডিশনে আমাদের কি হয়, সেটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তাহলে আমরা যদি ক্লোরোবেঞ্জিন থেকে ফেনল আমরা বানাতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে ক্লোরোবেঞ্জিন থেকে আমাদের মাঝের একটা ইন্টারমিডিয়েট স্টেপ তৈরি করতে হবে, তারপরে আমার ফেনল তৈরি হবে। এই প্রসেসটার নাম হচ্ছে ডাউস প্রসেস। কি রিয়েজেন্ট নেওয়া হয়? NaOH। টেম্পারেচার কত? 623 কেলভিন টেম্পারেচার। প্রেশার কত? 300 অ্যাটমসফিয়ার প্রেশার। এই কন্ডিশনে ক্লোরোবেঞ্জিন থেকে Cl গ্রুপটা বেরিয়ে চলে যায় এবং এই যে আমার নিউক্লিওফাইলটা রয়েছে ONA, এই ONA পার্টটা কী হয়, এখানে এসে প্রবেশ করে। ফলে আমার এখানে তৈরি হয় সোডিয়াম ফেনক্সাইড। এই যৌগটার নাম হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড। সোডিয়াম ফেনক্সাইড। বেশ। আর এই H প্লাস আর এই Cl মাইনাস মিলে কি তৈরি হয়ে যায়? HCl তৈরি করে, সেটা আমার সাইড প্রোডাক্ট তৈরি হয়। বেশ। এইবার যদি আমি এটাকে ডাইলুট HCl এর মধ্যে হাইড্রোলিসিস করি, তাহলে কি হয়? এই যে ONAটা আমার তৈরি হয়েছিল, এই O মাইনাসের সাথে H প্লাস সহজেই যুক্ত হয়, যে OH গ্রুপ হিসাবে ফেনল তৈরি হয়। বেশ। তাহলে এই যে প্রসেসটা, এটা এক ধরনের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটি এক ধরনের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন মানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়াতে, অর্থাৎ এই যে বিক্রিয়াটা আমাদের দেখলাম ডাউস প্রসেস, এই বিক্রিয়ায় অন্তর্বর্তী পর্যায়ে, মানে আমরা যদি এর মেকানিজম দেখি, তাহলে যে ইন্টারমিডিয়েট স্টেট, সেখানে বেঞ্জাইনের গঠনটা কেমন? এরকম। দেখো, এটা হচ্ছে আমাদের বেঞ্জিন, এর সাথে আর একটা বন্ড থাকবে। তাহলে দেখো এখানটা ট্রিপল বন্ড হচ্ছে, তার মানে আমাদের অ্যালকাইন পোর্শনটা আসছে, সেই জন্য এর নাম হচ্ছে বেঞ্জাইন। বেঞ্জাইন উৎপন্ন হয়। প্রসেসটার কি নাম? এই পদ্ধতিটির নাম ডাউস পদ্ধতি, বা ইংলিশে আমরা বলতে পারি ডাউস প্রসেস। তাহলে ক্লোরোবেঞ্জিন থেকে আমার কি তৈরি হলো? ক্লোরোবেঞ্জিন থেকে তৈরি হলো ফেনল। কোন প্রসেসের মধ্য দিয়ে আমরা গেলাম? ডাউস প্রসেসের মধ্য দিয়ে আমরা ফেনল তৈরি করলাম। বেশ। 2 নম্বর মেথড, ফ্রম বেঞ্জিন। বেঞ্জিন কেন আমরা লিখছি? তার কারণ এই বেঞ্জিন থেকে নানাভাবে ফেনল প্রস্তুত করা যায়, সেই জন্য আমরা মেন যে 2 নম্বর পয়েন্ট, সেটাকে আমরা প্রথমেই বেঞ্জিন লিখে ফেললাম। তো দেখো, এই বেঞ্জিন থেকে বিভিন্নভাবে আমাদের ফেনল তৈরি হয়। প্রত্যেকটা প্রসেস আমরা একে একে আলোচনা করব একটা একটা করে। এই বেঞ্জিনের সালফোনেশনের মাধ্যমে ফেনল তৈরি করা যায়। ঠিক আছে, সালফোনেশন মানেটা কি? এখানে ফিউমিং H2SO4 বা ধূমায়মান H2SO4 দেওয়া হয়। ফিউমিং H2SO4, বা আমরা ব্যবহার করতে পারি এর পরিবর্তে H2S2O7, যেটাকে বলা হয় ওলিয়াম। তাহলে আমরা কি কি ব্যবহার করতে পারি? হয় আমরা ফিউমিং H2SO4 ব্যবহার করব, না হলে ওলিয়াম ব্যবহার করব। ওলিয়াম টার্মটা তো তোমরা ক্লাস 10 লেভেলে প্রত্যেকেই শুনেছো, দেখবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির সময় ওলিয়ামটা উৎপন্ন হয় মধ্যবর্তী পর্যায়ে। তো এটা দিলে কি হয়, ফিউমিং H2SO4 বা ওলিয়াম দিলে বেঞ্জিন থেকে আমার তৈরি হয় বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। তারপর যখন এটাকে আমরা NaOH দ্বারা ট্রিট করব, তখন আমার এখান থেকে তৈরি হবে SO3Na। আচ্ছা, এইবার
ডাউস প্রসেসের মাধ্যমে, অর্থাৎ যদি আমি এখানে NaOH 623 কেলভিন আর 300 অ্যাটমসফিয়ার প্রেশার দিই, তাহলে কি হবে, তাহলে এখানে SO3Na গ্রুপটা রিপ্লেস হয়ে ONaতে কনভার্ট হবে। আর ONa তৈরি হয়ে যাওয়া মানেই ডাউস প্রসেসের যেটা লাস্ট স্টেপ ডাইলুট HCl দেওয়া, সেই ডাইলুট HCl দিলে আমি সহজেই এখান থেকে কিসে কনভার্ট করতে পারবো, এটা ফেনলে কনভার্ট করতে পারবো। তাহলে দেখো বেঞ্জিন থেকে আমি ফেনল পেলাম সালফোনেশনের মাধ্যমে, অর্থাৎ বেঞ্জিনের পরে আমরা যেটা উৎপন্ন করলাম এই যৌগটার নাম হচ্ছে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। এখান থেকে আমাদের তৈরি হয়ে গেল ফেনল। তাহলে এটা আমাদের একটা পদ্ধতি গেল। আমরা যদি একটা অল্টারনেট পদ্ধতি যদি আমরা ব্যবহার করতে চাই এখান থেকে, তাহলে কি হবে, আমরা বেঞ্জিন থেকে ক্লোরোবেঞ্জিন বানাতে পারি। কি? ক্লোরোবেঞ্জিন। বেঞ্জিন থেকে ক্লোরোবেঞ্জিন কি করে বানাবো? বেঞ্জিন থেকে ক্লোরোবেঞ্জিন বানাতে গেলে আমাদেরকে নিতে হবে Cl2 আর অনার্দ্র বা অ্যানহাইড্রাস FeCl3, অর্থাৎ একটা লুইস অ্যাসিড নিতে হবে। তাহলে আমাদের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ঘটবে। এর মেকানিজম আমরা আগের চ্যাপ্টারতে পড়েছি যখন ক্লোরোবেঞ্জিন প্রিপারেশন করেছি, যে বেঞ্জিন থেকে ক্লোরোবেঞ্জিন তৈরি করতে গেলে আমাদের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হতে হবে, অর্থাৎ কোনো একটা ইলেকট্রোফাইল ঢুকবে এবং ইলেকট্রোফাইলটাকে তৈরি করতে গেলে এই যে Cl2টা রয়েছে, এই Cl2টার সাপেক্ষে বা সাহায্যে আমরা সেটা বানাতে পারবো। কীরকম করে বানাবো? এই যে FeCl3 প্রেজেন্সে Cl2টা Cl প্লাস আর FeCl4 মাইনাসে ভেঙে যাবে। এই যে Cl প্লাসটা আমার তৈরি হলো, এটাই হচ্ছে আমার ইলেকট্রোফাইল। এই Cl প্লাস ইলেকট্রোফাইলটা কী করবে? বেঞ্জিনে ঢুকবে এবং পরবর্তীকালে দেখা যাবে যে এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে চলে যাবে, দিয়ে তারপর আমার তৈরি হবে ক্লোরোবেঞ্জিন। বেশ, এইবার যখন আমরা এই রিয়েকশানটাতে চলে আসবো, ক্লোরোবেঞ্জিন আমরা তৈরি করে ফেললাম, তাহলে ক্লোরোবেঞ্জিন থেকে তো আর আমাদের কোনো সমস্যা নেই। ক্লোরোবেঞ্জিন থেকে ফেনল তৈরি করার জন্য আমাদের মেথড তো সেই একই, একটু আগে যেটা আমরা আলোচনা করলাম। দেখো এখানটাতে ক্লোরোবেঞ্জিন থেকে যখন আমরা ফেনল তৈরি করব, তখন ডাউস প্রসেসের থ্রু দিয়ে আমরা এটাতে নিয়ে নিলাম 2NaOH 623 কেলভিন টেম্পারেচার আর 300 অ্যাটমসফিয়ারিক প্রেসার। ঠিক আছে, সোডিয়াম ফেনক্সাইড আমার তৈরি হয়ে গেল। যেমনি সোডিয়াম ফেনক্সাইড আমি তৈরি করে ফেললাম, তেমনি এটাকে ডাইলুট HCl দিয়ে হাইড্রোলিসিস করলাম, অ্যাসিড হাইড্রোলিসিস করার পর আমার এটা ফেনলে কনভার্ট হয়ে গেল। বেশ, তাহলে দেখো বেঞ্জিন থেকে আগে ক্লোরোবেঞ্জিন বানিয়ে নিয়ে আমি এটাকে ডাউস প্রসেসের থ্রু দিয়ে ফেনলে পৌঁছাতে পারলাম। আর একটা মেথড আমাদের রয়েছে, সেটা হচ্ছে বেঞ্জিন থেকে প্রথমে আমরা নাইট্রোবেঞ্জিন বানিয়ে নেব। বেঞ্জিন থেকে নাইট্রোবেঞ্জিন। বেশ, নাইট্রোবেঞ্জিনটা আমরা বানাবো কী করে? আমাকে তো নাইট্রেশন ঘটাতে হবে। তাহলে আমাকে কি নিতে হবে? গাঢ় HNO3, আর কি নিতে হবে? গাঢ় H2SO4। তাহলে যদি আমি গাঢ় HNO3 এবং গাঢ় H2SO4 আমি নিই, তাহলে আমার এখান থেকে যে NO2 প্লাস ইলেকট্রোফাইল, সেই NO2 প্লাস ইলেকট্রোফাইলটা এখানে আমার প্রবেশ করবে এবং বিক্রিয়াটা আমার ঘটাবে, নাইট্রোবেঞ্জিন উৎপন্ন করবে। এই নাইট্রোবেঞ্জিনে যদি আমি বিজারণ ঘটাই SN এবং HCl দিয়ে, তাহলে এই নাইট্রোবেঞ্জিন কনভার্ট হয়ে যাবে অ্যানিলিনে। এই অ্যানিলিনকে যদি আমি ডাইজোটাইজেশন ঘটাই, কি করে ডাইজোটাইজেশন ঘটাবো? আমাকে NaNO2 নিতে হবে আর লঘু HCl নিতে হবে, টেম্পারেচার নিতে হবে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমার এখানে তৈরি হবে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এই যে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডটা উৎপন্ন হলো, এটাকে যদি আমি এবার হাইড্রোলিসিস করি, তাহলে এটা আমার কিসে কনভার্ট হয়ে যাবে? ফেনলে কনভার্ট হয়ে যাবে। বেশ, এই হচ্ছে আমার রিয়েকশন। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা নামগুলো লেখার চেষ্টা করি, তাহলে এটা হলো আমার নাইট্রোবেঞ্জিন। বেঞ্জিন থেকে আমি তৈরি করলাম নাইট্রোবেঞ্জিন, নাইট্রোবেঞ্জিন থেকে তৈরি করলাম অ্যানিলিন, অ্যানিলিন থেকে আমি তৈরি করলাম বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড
এবং সেখান থেকে আমার তৈরি হয়ে গেল ফেনল। আর ওপরের যে রিয়েকশানটা বেঞ্জিন থেকে আমি তৈরি করলাম ক্লোরোবেঞ্জিন, ক্লোরোবেঞ্জিন থেকে আমি তৈরি করলাম সোডিয়াম ফেনক্সাইড। ডাউস প্রসেসের থ্রু দিয়ে সোডিয়াম ফেনক্সাইড থেকে আমি তৈরি করলাম ফেনল। তাহলে দেখো আমার মেন যে পদার্থটা সেটা হচ্ছে বেঞ্জিন। এই বেঞ্জিন থেকে বেশ খানিকগুলো পদ্ধতির মাধ্যমে আমি ফেনলে পৌঁছাতে পারলাম। টোটাল 3টে পদ্ধতির মাধ্যমে আমি বেঞ্জিন থেকে কোথায় পৌঁছে গেলাম, ফেনলে পৌঁছে গেলাম। খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা রিয়েকশান, তোমরা এইভাবে রিয়েকশানগুলো মনে রাখবে। যখন আমরা এই বেঞ্জিন থেকে সালফোনেশনের মধ্য দিয়ে যাব, তখন এই যে মেথডটা, বেঞ্জিন থেকে প্রথমে আমার SO3H হবে, তারপর SO3Na হবে, তারপরে ONA হবে, তারপরে OH হবে। তোমরা এখানে জাস্ট টার্মগুলো খেয়াল রাখবে যে আমার বেঞ্জিন থেকে যখন আমি বানাবো তখন আমি SO3H, তার পরের টার্মটা SO3Na, তারপরের টার্মটা ONA, তারপর টার্মটা হচ্ছে OH। এটা মনে রেখে দেবে, তাহলেই পরপর স্টেপগুলো অটোমেটিক হয়ে যাবে। কারণ SO3H যখনই করবে তখনই আমাকে সালফিউরিক অ্যাসিড নিতে হবে, মাথায় চলে আসবে। SO3H থেকে SO3Na বানাচ্ছ, দেখো Na ঢুকছে, তার মানে আমার NaOH লাগবে। SO3Na থেকে ONA যখনই করবে তখনই আমার ডাউস প্রসেসের কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকে যাবে, আর ONAটাকে ডাইলুট HCl দিলেই আমার ফেনলে কনভার্ট হবে। ঠিক তেমনিভাবে বেঞ্জিন থেকে ক্লোরোবেঞ্জিন যখন আমরা করব তখন ক্লোরিনের সাথে অনাদ্র FeCl3 নিতে হবে। ঠিক আছে, এই জায়গাটা অনেকে গুলিয়ে যায়, ক্লোরিনের সাথে মনে হয় H নিউ আর হিট নিয়ে নিই, কিন্তু এটা ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন নয়, এটা হচ্ছে আমার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন কোনখানটাতে হয়, যদি আমি মিথেনের সাথে যদি আমি ক্লোরিনেশন ঘটাই অ্যালকেনের সাথে, তখন আমার এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যে CH3Cl তৈরি হয়, সেটা ছিল আমার ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। কিন্তু এই অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে অর্থাৎ বেঞ্জিনের ক্ষেত্রে যখন আমরা এখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ঘটিয়ে যখন আমরা ক্লোরোবেঞ্জিন তৈরি করব, তখন ক্লোরিনের সাথে আমাকে নিতে হবে অনাদ্র FeCl3। তবে এখান থেকে Cl প্লাসটা তৈরি হবে, ইলেকট্রোফাইলটা তৈরি হবে, যেটা এসে এখানে ঢুকবে এবং পুরনো ইলেকট্রোফাইলটাকে বের করে ফেলবে। বেশ, এরপরে আমরা যেটা আলোচনা করব 3 নাম্বার পদ্ধতি, অর্থাৎ 3 নাম্বার প্রসেসের মাধ্যমে আমরা কি করব, ফেনল তৈরি করব। বেশ, তাহলে নেক্সট হেডিং যেটা আমাদের 3 নাম্বার, ফ্রম কিউমিন থেকে আমরা কি বানাবো, ফেনল বানাবো। তাহলে এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে যে কিউমিন ব্যাপারটা কি। তো এই কিউমিনের একটা রাসায়নিক নাম আছে, যেটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল বেঞ্জিন। তার মানে হলো আইসোপ্রোপাইল বেঞ্জিনটাই আমাদের কিউমিন। এটা দেখতে কেমন, কিউমিনের গঠন কেমন? কিউমিনটা দেখতে হচ্ছে আমার বেঞ্জিন রিংটা থাকলো, বেঞ্জিন রিংয়ের সাথে আমার একটা আইসোপ্রোপাইল গ্রুপ থাকবে। তাহলে এই হলো আমার আইসোপ্রোপাইল গ্রুপ, মাঝে CH, দুদিকে দুটো CH3। তাহলে প্রথমেই আমরা এই আইসোপ্রোপাইল বেঞ্জিনটাকে আমরা বানিয়ে ফেলবো। কি থেকে বানাবো? বানানোর জন্য তো সেই একই পদার্থ আছে আমাদের, বেঞ্জিন থেকে আমরা কি বানাবো, আগে আইসোপ্রোপাইল বেঞ্জিনটা বানিয়ে নেবো, অর্থাৎ কিউমিনটা বানিয়ে নেবো। তারপর আমরা দেখব যে এই কিউমিন থেকে কি করে আমাদের ফেনল উৎপন্ন হচ্ছে। তো দেখো এই যে রিয়েকশানটা, এখানে যে রিয়েজেন্টটা আমরা ব্যবহার করব, একটা আইসোপ্রোপাইল ক্লোরাইড আমরা এখানে নিতে পারি। তার সাথে সাথে আমাদেরকে কি নিতে হবে, প্লাস অনাদ্র বা অ্যানহাইড্রাস AlCl3। এই মেকানিজমটা দেখো আমাদের ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশনের রিয়েকশন। এখানে কার্বনের মাথায় প্লাস তৈরি হবে, Cl এর মাথাতে মাইনাস তৈরি হবে। ঠিক আছে, বেশ, আমি এটাকে ওপরেই লিখছি, কার্বনের মাথায় প্লাস, Cl এর মাথায় মাইনাস। তাহলে আমাদের এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। কীরকম কার্বোক্যাটায়ন তৈরি হবে, যদি আমরা এর মেকানিজমটা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে CH3 প্লাস, এই কার্বোক্যাটায়নটা ক ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, অর্থাৎ এটা হচ্ছে ইলেকট্রোফাইল, এবং এই ইলেকট্রোফাইলটা এসে পরে আমার বেঞ্জিনে ঢুকবে এবং পুরোনো হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, ফলে আমার এখান থেকে কিউমিনটা তৈরি হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, এটাকে আরেকভাবে লেখা যায়, যদি আমরা এইটা ব্যবহার না করে আমরা 1 ডিগ্রি কোনো ক্লোরাইড যদি আমরা ব্যবহার করি, প্লাস অনাদ্র AlCl3 নিই, তাহলেও কিন্তু আমাদের বিক্রিয়াটা ঘটবে
এবং দুটো ক্ষেত্রেই আমাদের এটা বিক্রিয়াটার নাম দিয়ে দেবো আমরা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। কি বিক্রিয়া? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। তো এটার ক্ষেত্রেও আমাদের এই কার্বনের মাথাতে প্লাস চার্জ, সিএলের মাথাতে মাইনাস চার্জ তৈরি হবে। এখন আমাদের মনে হতে পারে যে এটা তো 1 ডিগ্রি, এই যে CH3 CH2 CH2 প্লাস এটা তো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো, তাহলে এখান থেকে আমরা এই আইসোপ্রোপাইল বেঞ্জিনটা পেলাম কি করে? তো এখানে ঘটনাটা কি হয়, এই যে আমার CH3 CH2 প্লাস এই কার্বোক্যাটায়নটা তৈরি হলো, এখানে শিফটিং হয়। এটা আমরা পড়েছিলাম যে 1,2 H মাইনাস শিফটিং, ফলে কি হবে, CH3 মাঝের কার্বনটাতে প্লাস চার্জ চলে আসবে, লাস্টেরটাতে CH3, অর্থাৎ এটা 1 ডিগ্রি হলে কি হবে, নিচেরটা হয়ে গেল আমার 2 ডিগ্রি। তাহলে দেখো আমরা ডাইরেক্ট 2 ডিগ্রি হ্যালাইড নেওয়া আর আমাদের এই 1 ডিগ্রি হ্যালাইডটা নেওয়া দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু এই আইসোপ্রোপাইল গ্রুপটাই কিন্তু এখানে ঢুকবে, ফলে আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের তৈরি হয়ে গেল এখানে। আমরা এখানে কি তৈরি করে ফেললাম? কিউমিন তৈরি করে ফেললাম। বেশ, এর নাম আমরা লিখতে পারি কিউমিন বা আইসোপ্রোপাইল বেঞ্জিন। তাহলে বেঞ্জিন থেকে আমার তৈরি হয়ে গেল কিউমিন। এবার তো আমি বুঝতেই পারছি আমাকে এবারে মেন রিয়েকশানে চলে আসতে হবে। মেন রিয়েকশানে চলে আসতে হবে মানেটা কি, আমি এখানে কিউমিনটাকে লিখে ফেললাম, এদিকে একটা CH3, বাঁ দিকে একটা CH3। আচ্ছা, এটাকে আমি একটু ঘুরিয়ে লিখতে পারি, অর্থাৎ এটাকে যদি আমি একটু ভালো করে লেখার চেষ্টা করি, নিচটাতে লিখছি, বেশ ধরো এখানটা করে লিখছি, বেঞ্জিন রিংটা করলাম, কার্বনকে দিলাম, এদিকে একটা CH3, এদিকে একটা CH3, এইখানটাতে হাইড্রোজেন। বেশ, এই হলো আমার কিউমিনের গঠন। এই কিউমিন থেকে আমি কি বানাতে চাইছি? ফেনল বানাতে চাইছি। ফেনল বানানো মানে আমাকে এখানে কি করতে হবে, এই গ্রুপটাকে রিপ্লেস করে আমার এখানে OH ঢোকাতে হবে, মানে আমাকে অক্সিজেন আনতে হবে। তার মানে আমি এখানে O2 নেব, O2 নিয়ে বিক্রিয়াটা ঘটাবো, অক্সিজেনের প্রেজেন্সে আমার বিক্রিয়াটা কি হবে, ঘটবে। এইবার মধ্যবর্তী স্টেপে বা অন্তর্বর্তী পর্যায়ে কি হবে দেখো, যেহেতু H আমাদের নেওয়া আছে, সেই জন্য আমাদের এখানে পারঅক্সাইডের প্রেজেন্সে অক্সিজেনের সাথে অক্সাইড পারঅক্সাইড লিঙ্কেজটা এর সাথে যুক্ত হবে কার্বনের সাথে। কিভাবে যুক্ত হয় দেখো, এই পোর্শনটাই খুব ভালো করে মনে রাখার আর কি, এই জায়গাটা কার্বনের সাথে একটা অক্সিজেন আর একটা অক্সিজেন পারঅক্সাইড লিঙ্কেজ করে যুক্ত হয়ে গেল। তারপরে আমার এই যে হাইড্রোজেনটা ছিল, সেই হাইড্রোজেনটা আমার এখানে যুক্ত হয়ে গেল। ঠিক আছে, দেখো অনেকটা জায়গা লাগছে, কিন্তু স্ট্রাকচারটা ভালো করে লক্ষ্য করো, কার্বনের সাথে অ্যাকচুয়ালি এই যে O2টা আমরা দিলাম, সেই O2টা অ্যাকচুয়ালি কী হলো, এইভাবে যুক্ত হয়ে গেল। বেশ, এতটা অবধি হলো। এর পরের স্টেপে যদি আমরা হাইড্রোলিসিস করি, অর্থাৎ H3O প্লাস যদি আমরা দিই, বা যদি আমরা H প্লাস অবলিক দিয়ে H2O লিখি, ঠিক আছে, দুটোর মধ্যে যা হবে একটা যদি লিখি, এটাকে আমরা কি করছি, অ্যাসিড হাইড্রোলিসিস। অর্থাৎ অ্যাসিডের প্রেজেন্সে যদি আমরা এটাকে হাইড্রোলিসিস করি, তাহলে কি হয় বলো তো, তাহলে এখানে এই যে মাঝের স্টেপে এই যে CH3CO পোর্শনটা রয়েছে, এই পোর্শনটা বেরিয়ে চলে আসে। এটা এই পোর্শনটা বেরিয়ে চলে এলে কী হবে, ওপরে কে রয়েছে, OH রয়েছে, তাহলে এই যে ওপরের OHটা রয়েছে, সেই OHটা কি হয়, এসে এখানে বসে যায়। ঠিক আছে, দেখো এই যে অ্যাসিটোন পার্টটা, এই অ্যাসিটোন পার্টটাকে, এই যে অ্যাসিটোন পার্টটা, এটাকে যখন আমি এরকম করে সরিয়ে দেবো এই অ্যাসিটোন পার্টটাকে, তখন এই যে OHটা আছে, সেই OHটা কী হবে, এই বেঞ্জিন রিংয়ের সাথে এসে সোজাসুজি বসে যাবে। বেশ, ঠিক যেমনভাবে ধরো কতগুলো বই যদি পরপর একটার পর লেয়ারে চাপানো থাকে, মাঝের লেয়ারটাকে সরিয়ে দিলে কী হবে, ওপরের লেয়ারের বইটা কী হবে, এটা নিচের লেয়ারের উপরে এসে বসে পড়বে। ঠিক তেমনি এখানে ব্যাপারটা ঘটে। বেশ, আশা করি বুঝতে পারলে। প্লাস আমার এখানে যেটা সাইড প্রোডাক্ট, সেই সাইড প্রোডাক্টটাকে আমি এবার লিখে ফেলবো, CH3 C+O CH3। ঠিক আছে, এখানে দুটো প্রোডাক্টই খুব ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই রিয়েকশানটা, অত্যন্ত ইম্পর্টেন্ট রিয়েকশান। এটা পরীক্ষা পারপাসে বারবার আসে এটা, ঠিক আছে, সালের কোশ্চেনও এটা বারবার এসেছে। বেশ, তাহলে এখান থেকে আমরা যে প্রোডাক্টগুলো পেলাম, সেটা হচ্ছে আমরা তৈরি করলাম এই কিউমিন বা আইসোপ্রোপাইল বেঞ্জিন। এখান থেকে একটা ইন্টারমিডিয়েট স্টেপের মাধ্যমে আমার দুটো প্রোডাক্ট তৈরি হয়ে গেল, একটা হচ্ছে ফেনল, আর একটা প্রোডাক্ট আমার তৈরি হলো, সেই প্রোডাক্টটার নাম হচ্ছে অ্যাসিটোন। দুটো প্রোডাক্টই এখানে মেজর, দুটো প্রোডাক্টই খুব ইম্পর্টেন্ট, মানে ফেনলটা মেজর, অ্যাসিটোনটাও সাইড প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয়। কিন্তু পরীক্ষার কোশ্চেন আমার এখানে আসে যে কিউমিন
এর যখন আমাদের অক্সিজেনের প্রেজেন্সে যখন বিক্রিয়া ঘটানো হয় এইচ নিউ এর প্রেজেন্সে এবং হাইড্রোলিসিস ঘটানো হয় তখন কি কি প্রোডাক্ট উৎপন্ন হয়, তখন আমাদেরকে বলতে হয় যে ফেনল এবং অ্যাসিটোন উভয়ই এখানে উৎপন্ন হয়। তাহলে আমাদের কটা মেথড হলো? 3টে মেথড আমাদের কমপ্লিট হলো। এইবার আমরা 4 নাম্বার মেথডে চলে আসবো, সেটা হচ্ছে ফ্রম গ্রিগনার্ড বিকারক, অর্থাৎ গ্রিগনার্ড বিকারক থেকে আমরা কি বানাবো? ফেনল তৈরি করব ফ্রম গ্রিগনার্ড রিএজেন্ট। গ্রিগনার্ড বিকারক থেকে আমরা ফেনল তৈরি করব। তো গ্রিগনার্ড বিকারক বলতে জেনারেলি আমরা আগে যে সমস্ত গ্রিগনার্ড বিকারক পড়েছি দেখবে, জেনারেলি আমরা দেখবে CH3MgBr এই গ্রিগনার্ড রিএজেন্টটাকে আমরা ইউজ করতাম। সেখানে এই যে গ্রিগনার্ড রিএজেন্টটা যখন আমরা লিখি, আমরা এটাকে জৈব ধাতব যৌগ বলি। কার্বনের মাথায় ডেল্টা মাইনাস করি, ম্যাগনেসিয়ামের মাথায় ডেল্টা প্লাস করি, আর কার্বনের সাথে ম্যাগনেসিয়ামের ডাইরেক্ট কী থাকে? বন্ড থাকে। তাহলে এইগুলোকে বলা হয় গ্রিগনার্ড রিএজেন্ট। এখানে বিআরের জায়গাতে আমরা আই ব্যবহার করি, CH3 জায়গাতে আমরা C2H5 ব্যবহার করি। এগুলো সব হচ্ছে আমাদের গ্রিগনার্ড রিএজেন্ট, যেখানে আমাদের অ্যালকাইল গ্রুপ রয়েছে। আচ্ছা, তো এখানে আমরা একটা অ্যারোমেটিক গ্রিগনার্ড রিএজেন্ট নেব। সেটার গঠনটা হচ্ছে এরকম। বেঞ্জিন রিংটা নিয়ে নিলাম, CH3-র পরিবর্তে অ্যালকাইল গ্রুপের পরিবর্তে আমরা এই গ্রুপটা নিলাম। এরপর এর সাথে তাহলে কী গ্রুপ যুক্ত থাকবে? Mg থাকবে আর Br থাকবে। ব্যাস, আমাদের গ্রিগনার্ড রিএজেন্ট তৈরি হয়ে গেল। এই গ্রিগনার্ড রিএজেন্টটা থেকে আমরা যখন ফেনল তৈরি করব তখন আমাকে তো অক্সিজেন ঢোকাতে হবে, তার মানে আবার সেই একই জিনিস, আমার O2 লাগবে। ঠিক আছে, এটাকে আমি হাফ O2 নিলাম, O2 না নিয়ে। তার কারণটা হচ্ছে হাফ O2 মানেই হচ্ছে, দেখো হাফ ইন্টু O2 মানে হচ্ছে 2 কেটে গেলে ওটা পড়ে থাকছে। তার মানে আমার এখানে একটা O প্রবেশ করবে, দিয়ে আমার তৈরি হবে যৌগটা OMgBr, যেখানে ও এর মাথাতে মাইনাস এবং ম্যাগনেসিয়ামের মাথাতে প্লাস চার্জ। আগেরটাতে কি ছিল? ম্যাগনেসিয়ামের মাথাতে প্লাস, কার্বনের মাথাতে মাইনাস। এখানে আমার দাঁড়িয়ে গেল কি? ও এর মাথাতে মাইনাস, ম্যাগনেসিয়ামের মাথাতে প্লাস। এইটাকে এবার যদি আমি ডাইলুট HCl দিই বা ওয়াটার দিই, তাহলে আমার এখানে ওয়াটার দিলে আমার কি কি আয়ন পাবো? আমি H+ আয়ন আর OH- আয়ন। এবার দেখো নিজেরাই বুঝতে পারবে যে এই যে আমি এখানে H+ আয়নটাকে আমি তৈরি করলাম, আর এই যে O-, তাহলে ও এর মাইনাস আর এইচের প্লাস পরস্পর জুড়ে যাবে, আর Mgর প্লাস আর OH-এর মাইনাস পরস্পর জুড়ে যাবে। তাহলে আমার এখানে যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা হবে এরকম। ও এর সাথে এইচটা জুড়ে OH তৈরি করবে, আর MgOH-Br, এটা আমার সাইড প্রোডাক্ট হিসাবে বেরিয়ে চলে আসবে। তাহলে দেখো আমি এটার থেকে গ্রিগনার্ড বিকারক থেকে বা গ্রিগনার্ড রিএজেন্ট থেকে সহজেই আমি কি তৈরি করতে পারলাম? ফেনল তৈরি করতে পারলাম। গ্রিগনার্ড রিএজেন্টের অনেক রিয়েকশান দেখবে আগেতেও করানো হয়েছে, সেখানে আমরা দেখেছি যে যদি আমরা এখানে H2O ব্যবহার করি তো ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। বর্তমানে এর পরিবর্তে কি ব্যবহার করা হয়ে থাকে? ডাইলুট HClও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ডাইলুট HCl ব্যবহার করলে এমনিতে সুবিধাটা কি হয়? দেখো ডাইলুট HClও কিন্তু আমরা ওই H+ আর Cl- এই দুটো আয়ন পাবো, কিন্তু এখানে এই যে MgOH-Br এই যে যৌগটা আমার এখানে তৈরি হয়েছে, অ্যাকচুয়ালি এই যৌগটার একটা প্রেসিপিটেট পড়ে যায়, ফলে দ্রবণটা কি হয়? একটু ঘোলাটে টাইপের হয়ে যায়। কিন্তু যদি আমি MgCl-Br এরকম কোনো যৌগ যদি আমি দেখি, তাহলে দেখো এই যে MgCl-Brটাতে বিশেষ কোনো একসাথে প্রেসিপিটেট পড়ার ব্যাপারটা কিন্তু আসে না, মানে MgCl-Br মোটামুটি একটু আলাদা আলাদা রকমভাবে থেকে যায়। অর্থাৎ এই MgOH-Br এর মতো কোনো প্রেসিপিটেট তখন তৈরি হয় না বা অদক্ষেপ তৈরি হয় না, ফলে বর্তমানে অনেক ক্ষেত্রে ডাইলুট HCl ব্যবহার করা হয় দ্রবণটাকে স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট রাখার জন্য। তো যাই হোক, আমরা এখানে জেনারেলি ম্যাক্সিমাম বইতে H2O দিয়ে এটাকে কাভার করা আছে। ঠিক আছে, H2O দিলেও হবে, ডাইলুট HCl দিলেও হবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। গ্রিগনার্ড রিএজেন্ট যা কিছু রিয়েকশন শেষকালটাতে থাকবে আইদার H2O অথবা ডাইলুট HCl কিছু একটা দিয়ে করবে। বেশ, এবার নেক্সট পয়েন্ট বা লাস্ট পয়েন্ট আমরা বলতে পারি, বাই ডিকার্বক্সিলেশন অফ স্যালিসিলিক অ্যাসিড, মানে স্যালিসিলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন দ্বারা আমরা ফেনল তৈরি করব। তাহলে প্রথমে আমাকে জানতে হবে যে স্যালিসিলিক অ্যাসিডটা দেখতে কেমন। দেখো এই তো আমার ফেনল, আর স্যালিসিলিক অ্যাসিড হচ্ছে যদি আমার অর্থ পজিশনে অ্যাসিড গ্রুপ থাকে তাহলে সেই যৌগটার নাম হচ্ছে আমার স্যালিসিলিক অ্যাসিড। এবার স্যালিসিলিক অ্যাসিডটাকে কি করতে হবে? COH গ্রুপটাকে তো বার করতে হবে, গ্রুপটাকে বার না করলে তো আমরা এখান থেকে ফেনল পাবো না।
এবার সিওএইচ গ্রুপটা তো বেরোতে চায় না, তাহলে সেটাকে আমাদেরকে কি করতে হবে, COONA-তে কনভার্ট করতে হবে। কী দিয়ে কনভার্ট করবো আমরা এটা, NaOH দিয়ে। ফলে আমাদের কি তৈরি হলো দেখো, CO মাইনাস H প্লাস আর এখানে Na প্লাস OH মাইনাস, তাহলে COOর সাথে আমার Na যুক্ত হলো, যে COONA আমার এখানে তৈরি হলো। এটাকে যদি আমি ডিকার্বক্সিলেশন ঘটাই, ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে আমি যদি এটাকে NaOH আর CO এর মিক্সচার দিয়ে যদি আমি হিট করি, তাহলে আমার এখানে ডিকার্বক্সিলেশন ঘটবে। ডিকার্বক্সিলেশন ঘটবে মানে এই যে পুরো COONA পার্টটা রয়েছে সেটা পুরোটা বেরিয়ে চলে যাবে, দিয়ে আমার তৈরি হবে এখানে ফেনল তৈরি হবে। ঠিক আছে, তো এই যে NaOH, এটা ব্র্যাকেটে একটু লিখে রেখে দিই, NaOH আর CO যে দুটো জিনিস আমরা পেলাম, এই যে মিক্সচারটা বা মিশ্রণটা, এই মিশ্রণটাকে বলা হয়ে থাকে সোডা লাইম। সোডা লাইম। এখন প্রশ্ন হচ্ছে কেন, কারণ NaOH-এর দেখো নাম হচ্ছে কস্টিক সোডা। আমরা খুব ভালো করেই জানি NaOH মানে হচ্ছে কস্টিক সোডা, আর KOH মানে হয় কস্টিক পটাশ, আর COটাকে বলা হয়ে থাকে কুইক লাইম। কুইক লাইম। তাহলে এখান থেকে দেখো দুটো টার্ম পেয়ে গেলাম, কস্টিক সোডা থেকে সোডা আর লাইম থেকে লাইম, তার মানে এই দুটো মিলে আমার এখানে তৈরি হয়ে গেল এখান থেকে সোডা লাইম। ঠিক আছে, বেশ, তাহলে এটা আমরা দেখলাম। আর কি, এখানে আমাদের নামগুলো যদি আমরা এখানে লিখে নিতে চাই, তাহলে এটা নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, যদি বাংলাতে লিখি স্যালিসাইলিক অ্যাসিড হলো। এটার নাম হবে কি তাহলে, সোডিয়াম স্যালিসাইলেট। সোডিয়াম স্যালিসাইলেট। ইংলিশে লিখতে চাইলে হবে সোডিয়াম স্যালিসাইলেট। আর এটা তো আমরা পেয়ে গেলাম ফেনল। ঠিক আছে, বেশ, তাহলে সোডা লাইম দিয়ে যদি হিট করা হয় তাহলে ডিকার্বক্সিলেশন ঘটে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড থেকে আমরা ফেনল তৈরি করতে পারলাম। ব্যাস, এই হলো আমাদের ফেনলের প্রিপারেশন। তাহলে 5টা টাইপের আমরা দেখলাম। প্রথম থেকে যদি আমরা একবার ডিসকাশন করে নিই পুরোটাকে, তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথমটা হচ্ছে আমাদের হ্যালো অ্যারিন, অর্থাৎ হ্যালো অ্যারিন থেকে আমরা কি করলাম, ফেনল আমরা বানালাম। হ্যালো অ্যারিন থেকে আমরা কি করব, সব থেকে প্রথমেই আমরা ডাউস প্রসেসের থ্রু দিয়ে আমরা এটাকে ফেনল বানাবো। আচ্ছা, মধ্যবর্তী পর্যায়ে বেনজাইন উৎপন্ন হবে, পদ্ধতিটির নাম হচ্ছে ডাউস প্রসেস। তারপরে বেনজিন থেকে 3টে পদ্ধতির মাধ্যমে আমরা পেলাম, একটা তো একটু আগে আলোচনা করলাম ডাউস প্রসেসটা। লম্বা যে স্টেপটা রয়েছে, মাঝের স্টেপটা, এটা হচ্ছে আমাদের সালফোনেশন, অর্থাৎ এখানে বেনজিন সালফোনেসিক অ্যাসিড তৈরি করে SO3H-টা SO3Na-তে কনভার্ট হবে, তারপরে ONA-তে কনভার্ট হবে, তারপরে OH-এ কনভার্ট হবে, ব্যাস কমপ্লিট। আর কি, এটাও আমরা স্টেপগুলো ওইভাবে মনে রাখবো যে বেনজিন থেকে প্রথমে আমরা NO2 বানাবো, তারপরে অ্যানিলিন বানাবো, তারপরে আমি N2Cl ডাইজোনিয়াম ক্লোরাইড বানাবো, লাস্টে ফেনল বানাবো। 4টে স্টেপ একটু 2-4বার প্র্যাকটিস করলেই দেখবে হয়ে যাবে। বেশ, প্রথমটা নাইট্রেশন, তারপরেরটা রিডাকশন মানে বিজারণ, তারপরে প্রসেসটাকে বলা হয় ডায়াজোটাইজেশন, আর লাস্টেরটাকে বলা হচ্ছে আমাদের হাইড্রোলিসিস প্রক্রিয়া। এরপর হচ্ছে কিউমিন থেকে, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কিউমিনের রাসায়নিক নাম হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন। এটার থ্রু দিয়ে যখন আমরা করব তখন আমরা কিউমিনটাকে আগে বানিয়ে নেবো ফিডিল ক্রাফট অ্যালকাইলেশন বা ফিডিল ক্রাফট রিঅ্যাকশনের মাধ্যমে, তারপরে সেই কিউমিনটার সাথে O2 যোগ করে আমরা তারপরে হাইড্রোলিসিস করে বা অ্যাসিড হাইড্রোলিসিস করে আমরা সহজেই ফেনল পাবো। তারপর গ্রিগনার রিএজেন্ট, গ্রিগনার রিএজেন্টটাকে আমরা কি করব, আমরা OMGBR-এ কনভার্ট করব MGBR পোর্শনটাকে, তারপরে হাইড্রোলিসিস করলে আমার এখান থেকে ফেনল তৈরি হবে। ঠিক আছে, বেশ। আর কি, লাস্টের প্রসেসটা হচ্ছে ডিকার্বক্সিলেশন অফ স্যালিসিলিক অ্যাসিড। ডিকার্বক্সিলেশন অফ স্যালিসিলিক অ্যাসিড মানে কি, মানে হচ্ছে যে স্যালিসিলিক অ্যাসিডটা আমরা নেবো, সেই স্যালিসিলিক অ্যাসিড থেকে সোডিয়াম স্যালিসাইলেট বানাবো, তারপরে আমরা ফেনল এখান থেকে বানাবো। এখানে আরেকটা জিনিস আমরা জেনে রাখতে পারি যে এই যে গ্রিগনার রিএজেন্টটা আমরা বানালাম, যদি আমার মনে হয় যে গ্রিগনার রিএজেন্টটা আমি বানালাম কী করে বা বানাবো কী করে, আমি এটাকে কিন্তু বেনজিন থেকে বানাতে পারি। বেনজিন থেকে গ্রিগনার রিএজেন্ট কী করে বানাবো, দেখো এখানটাতে আমি ছোট করে লিখে দিচ্ছি। ধরো আমার এটা বেনজিন, বেনজিনটাকে যদি আমি এখানে ব্রোমিন নিয়ে নিই আর অনাদ্র FeBr3 বা অনাদ্র LBr3 কিছু একটা লুইস অ্যাসিড যদি আমি নিই, তাহলে তো এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মাধ্যমে আমার ব্রোমো বেনজিনে কনভার্ট হয়ে যাবে। আর এই ব্রোমো বেনজিনটাকে যদি আমি ম্যাগনেসিয়াম দিয়ে দিই আর ড্রাই ইথার দিয়ে দিই, তাহলেই কিন্তু আমার এখান থেকে এটা
MgBr-এ কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, বেশ। অর্থাৎ গ্রিগনার রিএজেন্ট আমরা এখান থেকে বেঞ্জিন থেকেও বানিয়ে নিতে পারবো। মানে পরীক্ষাতে মনে করো কখনো তোমার কনভার্সন দিল, তাহলে তুমি জেনে রাখলে যে বেঞ্জিন থেকে আমার ব্রোমোবেঞ্জিন হলো, ব্রোমোবেঞ্জিন থেকে MgBr হলো। এই গ্রিগনার রিএজেন্টটাকে আমি তারপরে বাকি প্রসেসের মাধ্যমে ফেনলে কনভার্ট করতে পারলাম। আর একটা জিনিস খেয়াল রাখবে, এই যে গ্রিগনার রিএজেন্টটা আমার তৈরি হলো, এই গ্রিগনার রিএজেন্টটাকে কিন্তু সবসময় আমার এখানে ওটা ঢোকাতে হবে। ওটা না ঢোকালে কিন্তু আমি এখান থেকে ফেনলটা পাবো না। যদি মনে করো আমি এখানে ওটা ঢোকাতে ভুলে গেলাম, অর্থাৎ আমি মনে করো এখান থেকে রিয়েকশানটা নিয়ে আসার চেষ্টা করছি, আমি এখানে মনে করো ডাইরেক্ট ওয়াটার যোগ করে দিলাম, তখন কি হবে বলো তো? দেখো, ওয়াটার মানেই তো দুটো পার্ট, একটা হচ্ছে H+ আর একটা হচ্ছে OH-। তখন লক্ষ্য করে দেখো, এই যে বেঞ্জিন রিংটা, এখানে দেখো কার্বনের মাথাতে আমার মাইনাস দেওয়া আছে, ম্যাগনেসিয়ামের মাথায় প্লাস দেওয়া আছে। তাহলে কি হবে, এই ম্যাগনেসিয়ামের সাথে OH-টা যুক্ত হয়ে যাবে, আর এই H+টা এসে পরে এই যে মাইনাস পার্টটা দেওয়া রয়েছে এর সাথে এসে যুক্ত হয়ে যাবে। তাহলে এই বেঞ্জিনের সাথে আমার হাইড্রোজেনটা যোগ হয়ে যাবে, আর এই MgOH-Br এটা আমার তৈরি হবে। এবারে একটা জিনিস, যে এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটাকে যদি আমি নাও দেখাই, ধরো আমি এখানে দেখালাম না, তাহলেও তো আমরা এখানে বুঝতে পারবো যে, ধরো এই হাইড্রোজেনটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলেও দেখো আমরা বুঝতে পারছি যে এই হাইড্রোজেনটা দেখাচ্ছি না মানেও আমার এখানে কিন্তু একটা হাইড্রোজেন অলরেডি আছে। এটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারছি, কারণ এই যে বেঞ্জিন রিংটা আমার রয়েছে, এই বেঞ্জিন রিংটাতে দেখো একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড রয়েছে, মানে অটোমেটিক এখানে একটা হাইড্রোজেন আছে। ঠিক আছে, আবার মনে করো এখানে H2O না দিয়ে আমি এখানে যদি আমি D2O ব্যবহার করি, ডয়টেরিয়াম অক্সাইড, তাহলে আমার কি হবে D+ আর OD-। তখন কিন্তু আমার যে প্রোডাক্টটা হবে, তখন কিন্তু এখানে ডিটা দেখাতে হবে যে ডিটা এখানে ঢুকেছে, আর এখানে MgOH-Br-এর পরিবর্তে এখানটা MgOD-Br আমার কিন্তু প্রোডাক্ট হিসেবে চলে আসবে। তাহলে এই সমস্ত ব্যাপারগুলো আমি কিন্তু দেখতে পারবো, ঠিক আছে, বা লক্ষ্য করলাম। আচ্ছা, তাহলে আগের পার্টগুলো বাদ দিয়ে দিচ্ছি। আমাদের এই একটা এক্সাম্পলে লেখা রইলো H2O দিয়ে যে বেঞ্জিন আর MgOH-Br এখান থেকে আমার তৈরি হলো। বেশ, কিন্তু আমরা চাইছি ফেনল, তার জন্য আমরা এই প্রসেসটার মধ্য দিয়ে তো যাবো না, এটা তো আমরা বানাবো না এখানে। আমরা যেহেতু ফেনল তৈরি করছি, সেই জন্য আমরা কোনটা পড়বো, হাফ O2-র মধ্য দিয়ে যে মেথডটা আমরা দেখলাম সেই মেথডটা আমরা পড়ার চেষ্টা করব। বেশ, তাহলে আজকের ভিডিওটা এতটাই। পরের ভিডিওতে আমরা ডিসকাশন করব যে ফেনলের ভৌত ধর্ম, তারপরে আমরা রাসায়নিক ধর্মটা নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।